আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। যারা যুক্ত হয়েছেন কথা ঠিকমতো শুনতে পান কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমার একটু জানাবেন সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা মূলত তাহকিক কোর্সের দ্বিতীয় ব্যাচের আমাদের ক্লাস চলছে। আমরা ইতিমধ্যে 7টি ক্লাস করেছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 8ম ক্লাস। আমরা 7টা ক্লাসই আমরা গুগল মিটে করেছিলাম। আমাদের সাধারণত কোনো ক্লাসই আমরা ফেসবুকে লাইভ করি না, যেহেতু আমরা চাই যে একজন স্টুডেন্ট সে পড়া বুঝেছে কিনা তার থেকে পড়াগুলো আদায় করতে। আজকের এই ক্লাসটা আমরা ফেসবুকে লাইভ নিচ্ছি, কারণ অনেকেই আমাদের কাছে আমাদের ক্লাসগুলো কেমন হয় জানতে চান। কেউ কেউ বলেন যে আপনাদের পেজে তো আমরা কোনো ক্লাস খুঁজে পাই না, তো তারা যেন দেখতে পারে যে একটা ক্লাস, বা অন্য যারা আছে তারা যেন বুঝতে পারে যে এখানে আসলেই ক্লাস হয়। এবং আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা ব্যাকরণে এরকম একটা গুরুত্বপূর্ণ ছোটোখাটো বিষয়গুলো আলোচনা করব, যেটা আমাদের তাহকিকের সাথে সম্পৃক্ত। তো তারাও যেন বিষয়গুলো জানতে পারে, এই জন্যই মূলত আজকের ক্লাসটা আমরা ফেসবুকে লাইভ করছি। এখানে যারা নিয়মিত আমাদের ক্লাস করেন গুগল মিটে বা আমাদের পেড বেসের স্টুডেন্ট, এদের মধ্যে আমি একজনকে চিনতে পারছি, সাকিব। বাকি যদি আরও কেউ থাকেন যারা আমাদের ফেসবুকে এই আমাদের সাথে গুগল মিটে ক্লাস করেন, আপনারা একটু জানাবেন যে আমিও গুগল মিটে ক্লাস করেছি বিগত ক্লাসগুলো। তো সেই ব্যাপারগুলো একটু জানাবেন, কারণ আমাদের কানেক্টিভিটি তো আপনাদের সাথেই করতে হবে। কারণ 7টা ক্লাসের যে আলোচনা পুরোটা তো এখানে আসবে না। 7টা ক্লাস আমরা কী কী পড়েছি এবং আমাদের কথাগুলো সেই ক্লাসের আঙ্গিকেই হবে, সেখানে আমরা যা পড়েছি সেটার উপর ভিত্তি করে তো আমরা কথাগুলো বলবো। এই কারণে যারা আছেন যে আমাদের সাথে অন্যান্য ক্লাসগুলো করেছেন, তারা একটু রেসপন্স করবেন যে আমি বিগত ক্লাসগুলো করেছি, ক্লাস করতে পারেনি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ রেকর্ড থাকবে, সবগুলো ক্লাসেরই রেকর্ড আছে, এগুলোর রেকর্ড থাকবে। এরকম যারা আছেন আমাদের সাথে একটু রেসপন্স করবেন। আজকের ক্লাসে আমরা মূলত যেটা আলোচনা করব, মূল যে পয়েন্ট সেটা হচ্ছে শব্দের মধ্যে অতিরিক্ত হরফ এবং মূল হরফ।
শব্দের আমার লেখাগুলো মানে খুব খারাপ না, মোটামুটি আমি এই লেখা দিয়ে সবসময় তো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করি, তাই খুব খারাপ বলা যায় না। বাকি লেখাটা আমি খুব জিদ্দিয়তের সাথে লিখি না, একটু তাড়াহুড়ো করে লিখি। শব্দের মূল হরফ এবং অতিরিক্ত হরফ, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এর সাথে অতিরিক্ত, এর সাথে আমরা প্রাসঙ্গিক আরো কিছু আলোচনা করব। যারা ক্লাসে যুক্ত হবেন আপনাদের সাথে আপনাদেরকে একটা পরামর্শ, সেটা হচ্ছে কোনো কিছু এখন লিখবেন না, যেহেতু অনেকগুলো ছোটখাটো ব্যাপারগুলো আলোচনা করব, একটার সাথে আরেকটা কানেক্ট করতে না পারলে আপনারা ধরতে পারবেন না আসলে। এই কারণে পুরো আলোচনাটা ভালোভাবে শুনবেন, এখন শুধু শুনবেন, আর ক্লাস তো রেকর্ড থাকবে, এখানেও থাকবে। যারা পেড বেচে আছেন আপনারা ইউটিউবে পরবর্তীতে পাবেন। এই কারণে এখন লেখার দরকার নাই, একটু ভালোভাবে শুনেন। যদি মাঝখানে কোনোটা শুনে ছুটে যায় কোনো পয়েন্ট, তাহলে আপনি আগেরটা পরে একটা কানেক্ট করতে পারবেন না। এখন একটু ভালোভাবে শুনেন, পরবর্তীতে আবার যদি নোট করার প্রয়োজন পড়ে কোনো কিছু নোট করবেন। তাহলে মূল আলোচনা হচ্ছে শব্দের মূল হরফ এবং অতিরিক্ত হরফ, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট। এটাকে ধরে এই সূত্র ধরে আমরা একটু সামনে অগ্রসর হবো। দেখেন, বাংলায় আমরা ধাতু বলতে একটা বিষয় পড়েছিলাম। ধাতু, যারা চাকরি পরীক্ষা দেন বা অ্যাডমিশন দিয়েছেন আপনারা ভালোভাবে বুঝেন, ধাতু বলতে একটা বিষয় আমরা পড়েছি। ধাতু কি? ধাতু হচ্ছে শব্দের মূল অংশ, শব্দের মূল অংশ, মূল অংশ। যেমন ধরেন আমি বললাম যে পড়েছি, লেখাগুলো আশা করি দেখা যাচ্ছে, পড়েছি। এই যে পড়েছি, এখানে দেখেন ছিকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অর্থ হয় কি, থাকে কি, পড়ে। আমি বলতে পারি যে সে পড়ে, এটা একটা অর্থ থাকে। এই কারটা যদি বাদ দিই তাহলে কি হয়, পড়ো, তুমি পড়ো। অর্থাৎ এইটার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। কিন্তু এখান থেকে আমি যদি এই ঢয় শূন্য যেটা আছে, ঢয় শূন্য এটাকে যদি বাদ দিই তাহলে থাকে কি, প, প, এটার কোনো অর্থ থাকে না। এরকম আরবিতে প্রত্যেকটা শব্দের মধ্যে কিছু বর্ণ থাকে যেটা মূল বর্ণ, কিছু বর্ণ থাকে যেটা অতিরিক্ত বর্ণ। মূল বর্ণ কোনটা আর অতিরিক্ত বর্ণ বলতে কি বোঝায়, বাংলার মতোই যে বর্ণকে বাদ দিয়ে দিলে শব্দের কোনো অর্থ পাওয়া যায় না, যে বর্ণকে একটা শব্দের মধ্য থেকে যে বর্ণটাকে বাদ দিয়ে দিলে শব্দের আর কোনো অর্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মূল বর্ণ। অর্থাৎ সেটাকে রাখতেই হবে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা মূল হরফ। কোনো শব্দ থেকে যে বর্ণকে বাদ দিয়ে দিলে শব্দের কোনো অর্থ পাওয়া যায় না, এটাকে বলা হয় মূল হরফ। যেমন আমরা একটা শব্দের সাথে সবাই পরিচিত, দরবা, দরবা। একটু বাকিগুলো মুছে ফেলি। আমরা সবসময় বলি যে আমাদের এই কোর্সগুলোতে খুব বেশি যারা আলিম পাস করেছেন, ফাজিলি পড়েন, কামিলি পড়েন, খুব বেশি নতুন কিছু শিখবেন না। বাকি পূর্বে যেটা পড়েছেন এটাকে একটু গোছালোভাবে আমরা আপনাকে ধরে দিব আর কি। এটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য, এবং এটা আশা করি খুব ভালোভাবে পাবেন। আচ্ছা, এই যে দরবা ফেলটা, ধরেন এখান থেকে আমি যদি বাটা বাদ দিয়ে দিই তাহলে থাকলে দরব, দরব, এটার কোনো অর্থ নাই। ঠিক আছে, আমি আরেকটা বর্ণ দেখি, আরেকটা ফেল দেখি, গসালা, গসালা অর্থ কি, সে ধৌত করেছে, সে ধৌত করেছে। কোন অংশ যদি না বুঝেন সাথে সাথে বলবেন যে এই অংশটা আরেকবার বললে ভালো হয়, এই অংশটা আরেকবার বললে ভালো হয়। কারণ আমরা অনেকগুলো ধাপ পার হয়ে গেলে তখন আপনি যদি মাঝখান থেকে বলেন যে এটা বুঝিনি, তাহলে তো সমস্যা হয়ে যাবে, পুরোটা তো রিপিট করা যাবে না। এই কারণে যেটা বুঝবেন না সেটা সাথে সাথে বলবেন যে এই অংশটা বা এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, যেটা বলছিলাম গসালা অর্থ কি, সে ধৌত করেছে। এখান থেকে আমি যদি লামটা বাদ দিয়ে দিই তাহলে থাকে গসা, এটার কোনো অর্থ নাই। এর বিপরীতে আমি আরেকটা ফেল দেখি, ইগতাসালা, ইগতাসালা। এটার মধ্যে এই তাকে যদি আমি বাদ দিই, আলিফকে যদি বাদ দিই, তারপরে কি থাকে, গসালা, এটার একটা অর্থ আছে। ঠিক আছে, তার মানে এখানে এই আলিফ আর তা এটা হচ্ছে অতিরিক্ত। অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরতেছে, সবগুলো প্রশ্নই ক্লিয়ার হবে, শেষ পর্যন্ত থাকতে হবে।
এখন প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এটা বাদ দিলে অর্থ হয়, এটা বাদ দিলে অর্থ হয় না। এই প্রশ্নগুলো ভিতরে আসবে, কোনো সমস্যা নেই, আমরা সেই প্রশ্নগুলো আপনাদের জন্য ক্লিয়ার করে যাব, সমস্যা নেই। একটু বড় করে লিখলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা পুরো আলোচনা যতটুকু কথা হয়েছে এটাকে আরেকবার একটু বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, শব্দের মধ্যে কিছু বর্ণ এমন থাকে যে বর্ণগুলোকে বাদ দিলেও শব্দের অর্থ থাকে, শব্দের অর্থ খুঁজে পাওয়া যায়। কথা যেমন শুনবেন তেমন আপনার ব্রেন দিয়ে একটু চিন্তা করবেন, মস্তিষ্কে এটাকে একটু ঘোরানোর চেষ্টা করবেন। আরেকবার বলছি, শব্দের মধ্যে কিছু বর্ণ এমন থাকে যে বর্ণগুলোকে বাদ দিলেও শব্দের অর্থ ঠিক থাকে, অর্থের সমস্যা হয় না, একটা অর্থ খুঁজে পাওয়া যায়। সেই বর্ণগুলোকে বলা হয় অতিরিক্ত বর্ণ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম ইগতাসালা, ইগতাসালা, এখানে আমি আলিফ আর তাকে বাদ দিলেও শব্দটা হয় গসালা, যেটা অর্থ ধৌত করা, একটা অর্থ খুঁজে পাওয়া যায়। কিন্তু কিছু বর্ণ এমন থাকে, কিছু শব্দ এমন থাকে যেখান থেকে যদি কোনো বর্ণকে বাদ দেওয়া হয়, বা যে বর্ণটাকে বাদ দিলে শব্দের আর কোনো অর্থ থাকে না, যে বর্ণকে বাদ দিলে শব্দের অর্থ থাকে না, অর্থ পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অতিরিক্ত হরফ, অতিরিক্ত হরফ। আচ্ছা, এখন এই যে মূল হরফ আর অতিরিক্ত হরফ, আপনাদের মনে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই ক্লিয়ার হবে ক্লাসের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মূল হরফকে আরবিতে বলা হয় আল হুরুফুল আসলিয়া। যারা একটু বড় করতে বলছেন আপনারা আপনাদের স্ক্রিন থেকে বড় করতে পারবেন। আল হুরুফুল আসলিয়া, আল হুরুফুল আসলিয়া, যেগুলো মূল হরফ, যেটাকে বাদ দিলে অর্থ থাকে না, সেটাকে বলা হয় আল হুরুফুল আসলিয়া, যেটাকে আমরা তাহকিক করতে গেলে বলি আল মাদ্দা। তাহকিক করতে গেলে সেটাকে আমরা মাদ্দা বলি, ঠিক আছে। আর যে বর্ণগুলো বাদ দিলে অর্থ থাকে, অতিরিক্ত যে হরফগুলো, সেটাকে আরবিতে বলা হয় আল হুরুফুজ জাইদা, আল হুরুফুজ জাইদা। আচ্ছা, যতটুকু বললাম এই পর্যন্ত অংশটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে, যা বললাম এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। অনেকে হয়তো বা আজকে আমাকে প্রথম দেখেছেন, প্রথম দেখে আপনাদের অনেকের ভিন্ন মতামত থাকতে পারে। একজন তো মনে হয় দেখে হতভম্ব হয়ে গেছেন, ওই যে কি যেন মায়াদ ইসলাম মাহি। এরপরে আমি যখন অনলাইনে ক্লাস করা শুরু করি, তো শুরু থেকেই আমি কখনো তো সামনে আসতাম না, তো এখন তো প্রায় 2 বছর পুরো হয়েছে, এখন মাঝে মধ্যে আর কি একটা লাইভ ক্লাস নেই। আমার ফেসবুক পার্সোনাল যে আইডি, সেখানে আপনারা হয়তো কোনো ছবি টবি পাবেন না তেমন একটা। অনেকেই ভাবতেন যে খুব হয়তো বয়স্ক মানুষ, বয়স মানে খুব বেশি। আচ্ছা, এরপরে কেউ কেউ তো এমনও বলেছেন যে ভাবছেন আমার হয়তো ফ্যামিলির সন্তান টন্তানও আছে, হয়তো আমি বাবা হয়ে গেছি ইতিমধ্যে। যাক, তাহলে যে ক্লিয়ার, যাদের জন্য ক্লিয়ার না, আপনারা ইনশাল্লাহ এই অংশটা আরেকবার শুনবেন, ঠিক আছে। মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে, শব্দের মধ্যে কিছু থাকে মূল হরফ, কিছু থাকে অতিরিক্ত হরফ। মূল হরফকে বলা হয় আল হুরুফুল আসলিয়া, যেটাকে আমরা বলি মাদ্দা। অতিরিক্ত হরফকে বলা হয় আল হুরুফুল জাইদা। আচ্ছা, আর একটা হচ্ছে হ্যাঁ, মূল হরফ কি? যে বর্ণকে বাদ দিলে শব্দের আর কোনো অর্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মূল হরফ। আর যে বর্ণকে বাদ দিলে শব্দের একটা অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে অতিরিক্ত হরফ। এই আলোচনাগুলো আমাদের পরবর্তী ক্লাসে, নবম ক্লাস, দশম ক্লাসে এই ব্যাপারগুলো লাগবে সবগুলো, ঠিক আছে। আজকে তো অষ্টম ক্লাস আমরা এগুলো পড়ছি, দশম ক্লাসে আমাদের এই সবগুলো বিষয় প্রয়োজন পড়বে। আচ্ছা, এই আলোচনার পরে আমরা এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে মুজাররদ এবং মাজিদ ফি। বেটা মুজাররদ, আরেকটা হলো মাজিদ ফি। মুজাররদ এবং মাজিদ ফি। মুজাররদ কি আর মাজিদ ফি কি? মুজাররদ কি এবং মাজিদ ফি কি?
মুজাররদ হলো একটা শব্দের মধ্যে যদি শুধুমাত্র মূল হরফ থাকে, একটা শব্দের মধ্যে শুধুমাত্র মূল হরফ আছে, কোনো অতিরিক্ত হরফ নাই, সেটাকে বলা হয় মুজাররদ। মুজাররদের অর্থ হচ্ছে মুক্ত। এই যে ডাল আছে না, আমরা যে খেজুরের ডালকে থেকে কাটা ফেলে দেয়, তারপরে এই যে এগুলোকে বলা হয় জাররদা, মানে ডালকে কাটা মুক্ত করা হয়েছে। তো মুজাররদ মানে হচ্ছে মুক্ত। তো সরফের পরিভাষায় মুজাররদ মানে হচ্ছে অতিরিক্ত হরফ মুক্ত, যে শব্দের মধ্যে কোনো অতিরিক্ত হরফ নেই, যে শব্দের মধ্যে কোনো অতিরিক্ত হরফ নেই সেটাকে বলা হয় মুজাররদ। যে শব্দের মধ্যে কোনো অতিরিক্ত হরফ নেই সেটাকে বলা হয় মুজাররদ। যে শব্দের মধ্যে অতিরিক্ত হরফ আছে সেটাকে বলা হয় মাজিদ ফি। অতিরিক্ত হরফ থাকলে মাজিদ ফি। অতিরিক্ত হরফ আছে আর এখানে অতিরিক্ত হরফ নেই। কোন শব্দের মধ্যে অতিরিক্ত হরফ থাকলে মাজিদ ফি, অতিরিক্ত হরফ না থাকলে মুজাররদ। আচ্ছা, এখন আমরা আমাদের পড়ার সাথে, পূর্বের পড়ার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি। আমরা এতদিনে প্রায় মনে হয় 6টা-7টা বাব পড়েছি। বাবগুলো একটু বলতে পারেন কি কি বাব পড়েছিলাম? আমরা ক্লাসে কোন কোন বাবের নামগুলো পড়েছিলাম একটু বলেন তো দেখি। একটা একটা করে বলেন, সমস্যা নেই। আপনারা যাদের মনে আছে বলেন কি কি বাব পড়েছি। এই বাবগুলো আমরা পড়েছি, আরো হয়তো দুই একটা বাব পড়েছি, সিরিয়ালে তো এগুলোই আছে। ইস্তিফাল পড়েছি কিনা আপনারা বলতে পারেন। ভালো, ইস্তিফাল না, ইস্তিফাল। আচ্ছা, এই বাবগুলো আমরা পড়েছি। এখন আলোচনা যে অংশ আমরা অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে মূল হরফ অতিরিক্ত হরফ কিভাবে চিনব, মূল হরফ এবং অতিরিক্ত হরফ কিভাবে চিনব, এটা হচ্ছে এখন কাইফা তুরাফুল হুরুফুল আসলিয়াতু ওয়াল হুরুফুজ যায়িদা। আরবিতে ভাবে প্রশ্ন করা যায়, কাইফা তুরাফুল হুরুফুল আসলিয়া ওয়াল হুরুফুজ যায়িদা, কিভাবে মূল হরফ এবং অতিরিক্ত হরফগুলো আমরা চিনব। দেখেন, এই বাবগুলো আমরা পড়েছি প্রায়, এখানে 6টার নাম লিখলাম, 6টা পড়েছি বা 5টা পড়েছি, আপনারা ভালো বলতে পারেন। আপনাদের যে একই সাথে শুরু হওয়া যে ফিমেল ব্যাচ আছে তারা কিন্তু আরো মনে হয় 2টা বেশি পড়েছে। ইস্তিফাল, এরপরে হচ্ছে ইফালের নাকিস, ইস্তিফালের আজরফ। আচ্ছা, এখানে এই সবগুলো বাবের মধ্যে দেখেন একটা ব্যাপার আছে কমন, ফা আইন লাম। কমন বলতে প্রত্যেকটা বাবের মধ্যে ওই বর্ণগুলো আছে। ফা আইন লাম, এখানেও ফা আইন লাম, এখানেও দেখেন ফা আইন লাম, এখানেও ফা আইন লাম, ফা আইন লাম, ফা আইন লাম। সবগুলোতে এই ফা আইন লামটা কমন। কেন কেন এই ফা আইন লামটা এখানে প্রত্যেকটা বাবের নাম কেন ফা আইন লাম দিয়ে করা হয়েছে? ফা আইন লাম দিয়ে করা হয়েছে এই কারণে, আমরা জানি সরফের মধ্যে মিজান একটা অংশ আছে, মিজান এবং মাউজুন। মিজান এবং মাউজুন। মিজান হচ্ছে পরিমাপ যন্ত্র, যেটা দিয়ে মাপা হয়। মিজান মানে পরিমাপ যন্ত্র, যেটা দিয়ে মাপা হয়। আর মাউজুন হলো যেটাকে মাপে। আচ্ছা, মাঝখানে একটা কথা, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি মনে হয় যে এই ক্লাসগুলো আপনাদের জন্য উপকারী হচ্ছে, তাহলে ক্লাসটা শেয়ার করতে পারেন আপনার। কারণ কেউ যদি আপনার দ্বারা উপকৃত হয়, আপনার তো লস হচ্ছে না, তাই না? এমন তো না যে কেউ একজন শিখলে আপনি তাকে
আপনার লস হচ্ছে এরকম তো কিছু এখানে নেই, আপনার ভাগে কিছু কম পড়বে তাও না। তো ক্লাসগুলো শেয়ার করতে পারেন। আচ্ছা, একজন বললেন যে কম শোনা যায়, বাকিরা একটু বলবেন যে কম শোনা যায় নাকি ঠিক আছে। একজন বলেছেন যে কম শোনা যায়। আচ্ছা, যদি উপকারী মনে হয় তাহলে একটু ক্লাসটা শেয়ার করতে পারেন। আপনাদের উপকার না হলেও আমাদের উপকার হবে, আর আমাদের উপকার হলে আপনাদের উপকার আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনারা যদি এখানে পড়েন, তাহলে এই প্রতিষ্ঠান এখন শুধু আমাদের না, এটা আপনাদেরও প্রতিষ্ঠান। সাধারণত এই কথাগুলো ওই শেষ ক্লাসে বলা হয় আর কি। আরেকটা হচ্ছে স্টুডেন্ট বেশি হলে আপনার ওই যে টাকাটা কমানো যায় আর কি। ফিটা তো আমরা এমনিতে কম নিই, বাকি আমাদের উপর অনেক চাপ পড়ে ফিটা কম নেওয়ার কারণে। বাকি সেই চাপটা আমাদের উপর পড়বে না, হয়তো চাপের কারণে আমরা কিছু বাড়াতেও পারি। যেমন ধরেন গত ব্যাচে আমরা রেজিস্ট্রেশন প্রথমে শুরু করেছিলাম 199 টাকা থেকে, এরপরে 210 টাকা, 250 টাকা, কিন্তু সেটা এবার আর সম্ভব হয়নি, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ খরচ আছে, যেটা আপনারা হয়তো বুঝতেই পারেন না। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম মিজান এবং মাউজুনের আলোচনাটা করছিলাম। মিজান মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ যন্ত্র, আর মাউজুন মানে হচ্ছে সেটা ওই পরিমাপ যন্ত্র যেটাকে মাপা হয়। আমাদের যে দাড়ি পাল্লাগুলো আছে, এই যে আগে যে আমরা দেখতাম দাড়ি পাল্লা জামাতের যে প্রতীক আর কি, এটাকে বলা হয় মিজান। আর ওই দাড়ি পাল্লার মধ্যে যদি দাড়ি পাল্লার মধ্যে কি মাপেন, আলু মাপতো আগে, এরপরে চাল ডাল যেটাই মাপুক আর কি, যেটা মাপে সেটাকে বলা হয় মাউজুন। তো আরবিতে মিজান বলতে এই যে পরিমাপ যন্ত্র যেটা, এটাকে বোঝায়। এখানে পরিমাপ যন্ত্র কি, এখানে পরিমাপ যন্ত্র হচ্ছে এই যে এগুলো হচ্ছে পরিমাপ যন্ত্র, এগুলো হচ্ছে পরিমাপ যন্ত্র। আচ্ছা, এগুলো দিয়ে কিভাবে পরিমাপ করব সেটা একটু আমরা দেখি। তাফঈল থেকে আমরা অনেকগুলো মাসদার পড়েছি এবং অনেকগুলো তাফঈলের সিগাগুলো আমরা পড়েছি। তাফঈলের একটা মাসদার আমরা পড়েছি আত-তানবীর, আত-তানবীর, এটা হচ্ছে তাফঈলের একটা মাসদার। এখান থেকে আমরা ফেল পড়েছিলাম নাওয়ার, এরপরে পড়েছি আত-তালিম, এই একটা মাসদারও পড়েছি। এখান থেকে ফেল পড়েছিলাম আল্লামা। আচ্ছা, এখন এই যে তাফঈল, এটা এখান থেকে যদি আমরা ফেলটা বানাতে চাই তাহলে ফেলটা কি হবে? তানবীর থেকে নাওয়ারা, তালিম থেকে আল্লামা, এগুলো আমরা তো মুখস্থ করে এসেছি প্রথম দ্বিতীয় ক্লাসে, এখন এটা আমরা শিখেছিলাম না তৃতীয় ক্লাসে। এখন এই তাফঈল থেকে যদি আমি ফেলটা বানাতে চাই, সিগাটা তৈরি করতে চাই, তাহলে সিগাটা কি হবে? তানবীর থেকে নাওয়ারা, তালিম থেকে আল্লামা, এটাকে যদি আমি তাফঈল থেকে এই মাসদার থেকে ফেলটা বানাতে চাই এই মূল হরফ দিয়ে, তাহলে কি হবে? আমাদের তো লাইটিং ব্যবস্থা ভালো না, বাকি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো এটাকে একটু জানেন। ঠিক আছে, খুব ভালো হওয়ার দরকার নেই, ভালো হবে সবকিছু ইনশাআল্লাহ পরবর্তীতে। বাকি এখন সবকিছু দেখা যাচ্ছে, আশা করি কারো সমস্যা হলে জানেন। আর যেটা প্রশ্ন করলাম, তাফঈল থেকে যদি আমি ফেলটা বানাতে চাই তাহলে সিগাটা কি হবে? ফাআলা ইউফাইলু, একজন লিখেছেন ফাআলা ইউফাইল, ফাআলা একজন লিখেছেন। এখন এই যে ফাআলা, এটাকে আমি এখানে লিখি ফাআলা, নাওয়ারাটাকে নিচে লিখি নাওয়ারা, নাওয়ারা। আচ্ছা, এরপরে এই বর্ণগুলোকে একটু আলাদা আলাদা করে লিখি, তাহলে হয়তো বুঝতে অনেকের জন্য সুবিধা হবে। ফা, এরপরে হচ্ছে আইন, আরেকটা আইন, এরপরে লাম। আইন দুইটা কোত্থেকে আসলে? এই যে এখানে আইন দুইটা আছে, ফা আ লা। প্রথম আইনের মধ্যে সাকিন, দ্বিতীয় আইনের মধ্যে জবর, দুইটা আইন আছে এখানে। ফা, এখানে দেখি
নাও বড়, এটাকে আমরা আলাদা আলাদা করে লিখি, নুন ওয়াও ওয়াও র। ঠিক আছে, এখন এই যে ফা আইন লাম, এই তিনটা বর্ণ হলো মিজানের মূল হরফ। ফা আইন লাম বরাবর যে বর্ণগুলো আসবে এগুলো হলো মূল হরফ, এর বাহিরের গুলো হলো অতিরিক্ত হরফ। এই জায়গাটা একটু অস্পষ্ট থাকলেও পর আমরা আরেকটা উদাহরণ দিব, এখানে বুঝতে সহজ হবে। আমরা জানি একটা আইন হচ্ছে মূল, ফা আইন লাম এর মধ্যে একটা আইন মূল, আরেকটা হলো অতিরিক্ত। আরেকটা বলতে মিজার মূল হরফ হলো তিনটা, একটা ফা, একটা আইন, একটা লাম। আর এখানে এই ফাটা হলো মূল, এই আইনটা মূল, এই লামটা মূল, এটা অতিরিক্ত। একইভাবে এখানে যেমন ফা আইন লাম মূল, ফা আইন লাম বরাবর যে বর্ণগুলো আসবে সেগুলো মূল বর্ণ, আর এর বাইরে যেটা আছে সেটা অতিরিক্ত বর্ণ। তাহলে ফা বরাবর নুন এটা মূল, আইন বরাবর ওয়াও এটাও মূল, এই আইনটা অতিরিক্ত, এটার বরাবর এটা আছে এটা অতিরিক্ত, লামটা মূল, লাম বরাবর যেটা আছে এটাও মূল। আচ্ছা, এই জায়গাটা যদি কারো অস্পষ্ট থাকে আরেকটা উদাহরণ আমরা দিচ্ছি, কারণ এখানে আইন একটা মূল একটা অতিরিক্ত হওয়াতে একটু কেমন কেমন মনে হয় আর কি। আমরা আরেকটা দেখি, আমরা ইফতিয়াল থেকে দেখি। ইফতিয়াল থেকে আমরা ফের ওজনটা কি হয়, ইফতালা, ইফতালা, এটা হবে ইগতাসালা, ইগতাসালা। আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখি। প্রথমে আলিফ, এরপর ফা, এরপর তা, এরপর আইন, তারপর লাম। আলিফ ফা তা আইন লাম, এটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে লিখলাম ইফতাল। এটাকে ভেঙে ভেঙে লিখি, আলিফ গইন তা সিন লাম। এখানে একটু মিলান, আমাদের মূল হরফ হচ্ছে ফা আইন লাম মূল হরফ, এবং ফা আইন লাম বরাবর যেগুলো আসবে এগুলো মূল হরফ, বাকিগুলো অতিরিক্ত হরফ। তাহলে এখানে প্রথম আছে আলিফ, আমরা জানি আলিফটা মূল না, এই আলিফটা তাহলে মূল হবে না। ফাটা মূল, দ্বিতীয়তে ফা এটা মূল, ফা বরাবর এখানে হচ্ছে গয়েব এটাও মূল, তাটা অতিরিক্ত, এখানেও তাটা অতিরিক্ত। আচ্ছা, যেগুলো মূল এগুলো থেকে ঘরটা মুছে দিই। আচ্ছা, ওই পাশে লিখলে তো সুবিধা হতো, এখানে দুইটা একসাথে হয়ে গেছে। আইনটা মূল, তাহলে আইন বরাবর সিন, সিনটা মূল, লামটা মূল, লাম বরাবর লাম এটা মূল। আরেকটা উদাহরণ এই পাশে লিখতেছি, এটা মুছে ফেলি তাহলে হয়। আমরা পড়েছিলাম আল ইবতিসাম, ইফতিয়াল থেকে আল ইবতিসাম। আমার লেখা যে ধরন, মানে একই খাতায় আমি অ্যাসাইনমেন্ট লিখবো, আপনার যদি 25 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট হয়, এখানে অন্তত 3-4 রকমের লেখা পাওয়া যায় আর কি। আমার অদ্ভুত লেখা, বোর্ডের মধ্যে কয়েক রকমের লেখা পাবেন আপনি খুঁজলে। আচ্ছা, আল ইবতিসাম এটা আমরা পড়েছিলাম মুচকি হাসা। তাহলে এর ফেলটা পড়েছি ইবেতাসামা, ইবে তাসামা। আমরা বর্ণগুলো আলাদা করি, আলিফ বা সিন মিম। ইফতালা, ইফতালা, এখান থেকে বর্ণগুলো আলাদা করি, আলিফ ফা ইবে তাসামা। এখানে তাটা লিখিনি না, আলিফ বা এরপর হলো তা, ফা তা আইন লাম। এখন দেখেন নিচেরটা হলো মিজান, ফা আইন লাম, ফা আইন লাম দিয়ে তৈরিকৃত শব্দ বা শব্দ মাপকে বলা হয় মিজান। ফা আইন লাম দিয়ে তৈরি করা শব্দ মাপকে বলা হয় মিজান। এখানে দেখেন ফা প্রথমে আছে আলিফ। আচ্ছা, আলিফ আমরা জানি মিজানের মধ্যে আলিফটা অতিরিক্ত, তাহলে এটা অতিরিক্ত। ফাটা মূল, ফাটা মূল, তাহলে ফা বরাবর হচ্ছে বা, বাটা মূল। মিজানের মধ্যে এই তাটা অতিরিক্ত, এই তাটা অতিরিক্ত। আইনটা মূল, আইন বরাবর সিন, সিনটা মূল।
লামটা মূল, লাম বরাবর মিম এটাও মূল। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এ পর্যন্ত মূল হরফ এবং অতিরিক্ত হরফগুলো বুঝছেন কিনা একটু বলবেন। আজকে তো দেখতেছি অনেক মানুষ। এ পর্যন্ত বুঝছেন? জি বুঝেছি, জি বুঝেছি। আয়াতুল্লাহ খামেনি চলে আসছেন ক্লাস করতে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দুইটা শব্দ দিব, এই দুইটা শব্দের মধ্যে আপনার মূল হরফটা বের করে দিবেন আমাকে। একটা হলো তুদখিলিনা, তুদখিলিনা। মূল হরফ বের করতে শেখা মানে কি? মূল হরফ বের করতে শেখা মানে হচ্ছে মাদ্দা বের করতে শেখা। আমাদের তাহকিকের মধ্যে তো আমরা জানি 7টা বিষয় লাগে, এর মধ্যে একটা হচ্ছে মাদ্দা, কোন শব্দের মাদ্দা কি সেটা বলা। তো মূল হরফ বের করতে শেখা মানে হচ্ছে আপনি মাদ্দা বের করতে শিখছেন। তুদখিলিনা এই শব্দের মধ্যে মূল হরফ কি? আরেকটা হলো ইহতারাকা। ভুল করেন কোনো সমস্যা নাই, বাকি এখানে আমরা চাই আপনারা ভুল করেন। এখানে একটা জায়গা আছে যেখানে আপনারা ভুল করতে পারেন, তো সেই ভুলের সূত্র ধরে আমরা হয়তো অন্য কোনো একটা পয়েন্ট আলোচনা করতে যাব। একজন শেয়ার করেছেন, গোলাম রাব্বানি, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, একটু বলেন তো মূল হরফটা এই দুইটা ফিআলের মধ্যে কোনটার মূল হরফ কি? অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য। খ, র, আচ্ছা খ লিখেছেন, এটা হা হবে আর কি, ভুল হয়েছে হয়তো, যাই হোক। হা, র, কফ। সবারগুলো দেখব এবং উত্তরটাও বলে দিব, এবং এর সাথে আরেকটা পয়েন্টের আলোচনা আমরা একটু করব। যারা চুপচাপ আছেন, আপনি কি বুঝতে পারছেন না মূল হরফটা কিভাবে বের করতে হয়? যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা জানান যে আমার এই সমস্যা, বা আমি এই জায়গাটা বুঝতে পারছি না, ধরতে পারছি না। যদি সমস্যা থাকে তাহলে সেটা জানান, আর যদি সমস্যা না থাকে তাহলে উত্তরটা করেন। আচ্ছা, এই যে জায়গাটা তুদখিলিনা, ধরেন কথার কথা, এখানে আমরা এর আগের ক্লাসে সিগা নিয়ে আলোচনা করেছিলাম, সিগা কিভাবে বলতে হয়। যখন কোন একটা ফেল আমাকে দিবে সেটার মূল হরফ বা মাদ্দা বের করার জন্য, তখন আমি সর্বপ্রথম চলে যাব সেটার মাজি ওয়াহিদ মুজাক্কার গায়েবের ফেলটা কি, মাজি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা কি, আমি সেটা দেখব। যখন কোন একটা ফেল আমাকে মূল হরফ বের করতে দিবে, আমি চলে যাব সেটার মাজি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা কি, ওই জায়গাটা আমি একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ওই জায়গাটা যদি দেখি, তাহলে এখন এখানে আমরা যেটা দিয়েছিলাম তুদখিলিনা, তুদখিলিনা, এখানে দেখুন এটা কোন সিগা? সিগা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বলেন তো তুদখিলিনা এটা কোন সিগা? তুদখিলিনা,
দেখাতে আমার নিজের কাছে ছোট ছোট মনে হচ্ছে। এটা আপনাদের মনে হয় একটু দেরি হচ্ছে, আমি বলি ওয়াহিদ এটা দ্বারা কি বোঝায়? আমরা বলেছিলাম সিগা বের করতে হলে আমাকে তিনটা বিষয় জানতে হবে। আদাদ, এরপরে প্রথম হলো আদাদ, 2 জিন্স, 3 হলো শখস। আমরা গত ক্লাসে বলেছিলাম আদাদ ওয়াহিদ, তাসনিয়া এবং জমা, আর জিন্স হলো মুযাক্কার মুআন্নাস, শখস গায়েব, এরপরে হাজির মুতাকাল্লিম। আচ্ছা, প্রথমত আমাকে বচন নির্ধারণ করতে হবে, যেটা কি এক বচন না দ্বিবচন না বহু বচন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়াহিদ এক বচন, কারণ অর্থ তুমি প্রবেশ করাবে, করাচ্ছ, করাও। যারা ক্লাস নিয়মিত করেছেন আপনারা বলতে পারবেন খুব সহজে, যেটা অর্থগুলো আমরা শিখিয়েছিলাম যেহেতু, তাই অর্থ বলতে পারবেন। অর্থ হচ্ছে তুমি প্রবেশ করাবে, করাচ্ছ, করাও একজন, তাহলে এটা ওয়াহিদ। তারপরে এটা মুযাক্কার না মুআন্নাস, আমরা জোড়া জোড়া করেছিলাম, প্রত্যেক জোড়া দ্বিতীয়টা হলো মুআন্নাস। ইউদখিলু তুদখিলু তুদখিলু তুদখিলিনা, তুদখিলু তুদখিলিনা, এটা দ্বিতীয়টা হলো মুআন্নাস। ওয়াহিদ মুআন্নাস, এবং অর্থ হচ্ছে তুমি, আমরা বলেছিলাম তুমি, তোমরা, এগুলো হচ্ছে হাজির। ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা এটা, এবং এটা মুজারে। আচ্ছা, এখন আমরা যে কথা বললাম, যখন আমাকে কোনো ফিআলের তাহকিক করতে দিবে, কোনো ফিআলের মূল হরফটা বের করার জন্য আমাকে দেখতে হবে সেটার মাজি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটা কি। এটা বাবুল লিফাইলের ফিআল, আপনারা যারা ঠিকঠাক মতো ছিলেন বলতে পারবেন। বাবুল লিফাইল, বাবুল লিফাইলের ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটা হলো আদখালা। এখন এই আদখালা থেকে আপনাকে মিলান আফআলা। এখানে মূল হরফ ফা আইন লাম দাল খ লাম। তো যেটা বললাম, মূল কথা যেটা ছিল সেটা হলো, যখনই আমাকে কোনো ফেল দিবে সেটার তাহকিক করার জন্য, মূল হরফ বের করার জন্য, সেটা যেই সিগা হোক, হইতে পারে আমাকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা দিল, আমাকে দেখতে হবে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা কি মাজি। আমাকে আমরের সিগা দিল, আমাকে দেখতে হবে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটা কি। সেখানে গিয়ে সেখান থেকে আমাকে মাদ্দাটা বের করে আনতে হবে। আচ্ছা, এটা কেন বললাম সেটা হয়তো বিভিন্ন সময় দেখবেন আপনি যে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটা দেখলে মনে হয় মাদ্দা একটা, কিন্তু অন্য সিগা দেখলে মনে হয় যে মাদ্দা অন্য একটা। এটা মাঝে মধ্যে একটা ফেরের মধ্যে হয়তো হতে পারে, বা কখনো ঝামেলাও লাগতে পারে, যার কারণে আর মূল জায়গা এটাই, আপনাকে যখন কোনো ফিআলের মূল হরফ বের করবেন তখন ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা থেকে মূল হরফটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা জানলাম যে ফা এবং আইন লাম, এই তিনটা বর্ণ বরাবরে যে বর্ণগুলো আসে সেগুলো হলো মূল হরফ, বাকিগুলো হলো অতিরিক্ত হরফ। পরের কথা হলো, ফা বরাবর যে বর্ণটা আসে সেটাকে বলা হয় ফা কালিমা। যেমন সব মোছা হয়ে গেছে না, আরেকবার একটু লিখি, আরেকটু উদাহরণ আরেকবার লিখি। ফা বরাবর যেমন ইগতাসাল, আগে যেটা লিখেছিলাম সেটাই লিখি, ইগতাসাল, সেটাকে এটাকে ভেঙে লিখেছিলাম গাইন আলিফ গাইন তা সিন লাম। আচ্ছা, আর এটার ওজন হলো ইফতালা, ইফতালা আলিফ ফা তা আইন লাম। ফা বরাবর গাইন, এরপরে সিন, আইন বরাবর সিন, লাম বরাবর লাম। এই যে ফা বরাবর গাইন, আইন বরাবর সিন, লাম বরাবর লাম, ফা বরাবর যে বর্ণটা আসে সেটাকে বলা হয় ফা কালিমা। ফা বরাবর যে বর্ণটা আসে সেটাকে বলা হয় ফা কালিমা। আইন বরাবর যে বর্ণটা সিন, এটাকে বলা হয় আইন কালিমা। আইন কালিমা। লাম বরাবর যে বর্ণটা আসে এটাকে বলা হয় লাম কালিমা। ফা বরাবর গাইন, গাইনটা হলো ফা কালিমা। আইন বরাবর সিন, সিনকে বলা হয় আইন কালিমা, এটাকে বলা হয় আইন কালিমা। লাম বরাবর লাম, এটাকে বলা হয় লাম কালিমা। ফা বরাবর হলে ফা কালিমা, আইন বরাবর হলে আইন কালিমা, সিন বরাবর হলে, লাম বরাবর হলে
লাম কালিমা। আচ্ছা, এই ব্যাপারটা একটু মনে রাখেন। এই ব্যাপারটা মনে রেখে আমরা সামনে অগ্রসর হই। কোন ফেয়ালের মধ্যে আমরা আগে মুজাররাদ এবং মাজিদ বলেছিলাম, মুজাররাদ এবং মাজিদ শুরুতে বলেছিলাম, যদি কোন শব্দের মধ্যে কোন ফেয়ালের মধ্যে কোন অতিরিক্ত হরফ নেই, সবগুলোই মূল হরফ, এটাকে আমরা বলেছিলাম মুজাররাদ। আরেক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র, আচ্ছা দুটো তো দৃষ্টিকোণ ভিন্ন, যদি এই মূল হরফের মধ্যে কোনো হরফে ইল্লাত না থাকে সেটাকে বলা হয় সহিহ। আমি উদাহরণ দিয়ে বুঝাবো, সমস্যা নেই। মূল হরফের মধ্যে যদি কোনো হরফে ইল্লাত না থাকে এটাকে বলা হয় সহিহ। আরো কিছু শর্ত আছে, থাক সেগুলো আস্তে আস্তে জানেন, একসাথে অনেকগুলো বলতে গেলে ঝামেলা হয়ে যাবে। হরফে ইল্লাত থাকলে বলা হয় মুআতাল। এটা বলে একটু আজকের আলোচনাটা শেষ করব, পুরোটা একবার সামগ্রিক করে আলোচনাটা শেষ করব। ইতিমধ্যে অনেকগুলো ছোট ছোট বিষয় চলে আসছে, আরো কিছু পয়েন্ট আছে যেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। এটা এতটুকু জানলে আমাদের আগামী ক্লাসের হয়ে যাবে। যদি মূল হরফের মধ্যে হরফে ইল্লাত না থাকে সেটাকে বলা হয় সহিহ, হরফে ইল্লাত থাকলে সেটাকে বলা হয় মুআতাল। হরফে ইল্লাত কি? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটাকে বলা হয় হরফে ইল্লাত। মূল হরফের মধ্যে হরফে ইল্লাত না থাকলে সহিহ, হরফে ইল্লাত থাকলে মুআতাল। হরফে ইল্লাত না থাকলে সহিহ, হরফে ইল্লাত থাকলে মুআতাল। যেমন আমরা একটু আগে যেটা দেখেছিলাম, অন্য একটা যদি দেখি আমরা, কি দেখেন, ইস্তাতা'না, ইস্তাতা'না। আচ্ছা, ইস্তাতা'নার মূল হরফ কি কি? এটার মূল হরফটা কি কি? ইস্তাতা'না এই ফেলটার মূল হরফ কি কি? দেখেন, এই ইস্তাতা'না আমি যদি ওজনটা মিলাতে চাই, আপনি খুব সহজে বলতে পারেন না, তো ওজনটা আপনারা মিলে তারপরে দেখেন। মূল হরফটা হলো ত আইন মিম, ত আইন মিম, ত আইন মিম। এখানের মধ্যে এটা হচ্ছে মূল হরফ ত আইন মিম, এই মূল হরফের মধ্যে কোনো হরফে ইল্লাত নেই, এটা হলো সহিহ। মুজাররাদের সাথে সহিহ মিলায় না, কারণ গোলমাল লাগলে জিজ্ঞাসা করেন। এটার মধ্যে কোনো মূল হরফটা হলো ত আইন মিম, এই মূল হরফের মধ্যে কোনো হরফে ইল্লাত নেই, এই তিনটা বর্ণের কোনোটাই নেই, এটা হলো সহিহ। আর আরেকটা ফেল আমি যদি লিখি, সহজ একটা লিখি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। কথার কথা লিখলাম কমা, একটু বুঝতে হয়তো কারোর জন্য কি হতে পারে, কমা। এটা আমরা যদি এখনো পড়িনি, দেখেন এখানে একটা আলিফ আছে, এটার আলোচনা আরো আছে, আমরা এখানে যাচ্ছি না, এটা আলিফ নাকি বাকি আমরা সাধারণত চোখে এখানে দেখতেছি একটা আলিফ আছে, একটা হরফে ইল্লাত আছে। যেহেতু হরফে ইল্লাত আছে, এটা হলো মুআতাল। এখানে তো তিনটাই বর্ণ, তিনটাই ধরতে মূল হরফ। যদি আমরা এই তিনটায় না ধরে অন্য জায়গায় ধরি, ইস্তারাহা আমরা পড়বো আগামী ক্লাসে, বা যে একটা ক্লাস পরে আমরা পড়বো আজাবা। দেখেন এখানে এই আলিফটা হলো, এটা হলো আলিফ, এটা মূল হরফ, এটা হলো মুআতাল। তাহলে যেটা বলছিলাম, মূল হরফের মধ্যে যদি হরফে ইল্লাত না থাকে সেটা হলো সহিহ, মূল হরফের মধ্যে যদি হরফে ইল্লাত থাকে সেটাকে বলা হয় মুআতাল। মুআতালের, আচ্ছা আরেকটু কি বলবো সামনে, আমাদের সব ক্লাস তো ভাবে হবে না, আমাদের ক্লাসগুলো তো হয় গুগল মিটে। আচ্ছা আরেকটুকু বলবো, আরেকটু বললে আমরা আমাদের আগামীকালকে ক্লাসের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবো। আরেকটু বলি শেষ করি। আচ্ছা আরেকটু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা তিনটা জায়গায় শিখলাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা।
এই যে বললাম হরফিল্লত যদি থাকে সেটা মুআতাল, হরফিল্লত না থাকলে সহিহ। এখন হরফিল্লতটা একই বর্ণের বিভিন্ন জায়গায় হতে পারে সেটা ফা কালিমা বরাবর আসছে, হতে পারে আইন কালিমার জায়গায় হরফিল্লত আসছে, হতে পারে লাম কালিমার জায়গায় হরফিল্লত আসছে, বা হতে পারে যে এই দুইটা জায়গায় হরফিল্লত আসছে, বা হতে পারে এখানে আর এখানে হরফিল্লত আসছে, এরকম হতে পারে। তো যদি ফা কালিমায় হরফিল্লত থাকে, যদি হরফিল্লতটা ফা কালিমা বরাবর থাকে, তাহলে ওই শব্দটাকে বলা হয় মিসাল। হরফিল্লতটা যদি ফা কালিমা বরাবর থাকে সেটাকে বলা হয় মিসাল। মিসাল। যদি হরফিল্লতটা আইন কালিমা বরাবর থাকে সেটাকে বলা হয় আজওয়াফ। এই হরফিল্লতটা যদি লাম কালিমা বরাবর থাকে তাহলে সেটাকে বলা হয় নাকিস। ফা কালিমা বরাবর হরফিল্লত থাকলে মিসাল, আইন কালিমা বরাবর থাকলে আজওয়াফ, লাম কালিমা বরাবর থাকলে নাকিস। একটা উদাহরণ দেখি। মিসাল হতে পারে ওয়াজাদা, একদম শুরুতে ওয়াজাদা কি ওজন? এটা দরবা ওজনের জন্য, দরবা তো পুরোটাই মূল হরফ। যদি কোথাও বর্ণ তিনটা থাকে, তিনটার নিচে তার ফেল হয় না, তিনটা যদি বর্ণ থাকে তাহলে তিনটাই মূল হরফ। এখানে তিনটাই মূল হরফ। এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। ফা কালিমা হরফিল্লত আছে, এটা মিসাল। যদি আইন কালিমায় থাকে, যেমন একটু আগে যেটা বললাম কওমা, তিনটা বর্ণ আছে তাহলে তিনটাই মূল, এটা আইন কালিমা বরাবর হচ্ছে আপনার হরফিল্লত, এটাকে বলা হবে আজওয়াফ। এই হরফিল্লতটা যদি লাম কালিমায় থাকে, যেমন আমি বললাম দাআ, তিনটা বর্ণ আছে, তিনটাই মূল, হরফিল্লতটা আছে আইন কালিমা, এটাকে বলা হয় নাকিস। মোটামুটি আজকের আলোচনাগুলো এ পর্যন্তই আমাদের জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে অস্পষ্ট জায়গাটা প্রশ্ন করতে পারেন। এখানে আমি দু একজন মানুষকে চিনতে পারলাম, সেটা হলো ইসরাফিল, এর উপরে দেখলাম মাহি, এর আগে আরেকজনকে দেখলাম কি যেন নাম, ক্লাসটা শেয়ার করেছিলেন। আমাদের পেট বেচার এই তিনজন মানুষকে আমি চিনতে পারলাম। আরো যদি কেউ থাকেন তাহলে একটু বলবেন। আমি কিভাবে ভর্তি হব? আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আরো কেউ যদি থাকেন এখানে আমাদের পেট বেচের যারা আছেন তাহলে একটু যোগাযোগ করবেন। আপনাদের জন্য অবশ্যই ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী ক্লাসে তো হবে, এর পরের ক্লাসে আমরা নাকিসের পড়াগুলো পড়ব। সেখানে গেলে হঠাৎ করে আপনারা জিজ্ঞাসা করবেন যে নাকিস কি, বা তাফঈলের নাকিসের যে ওজনগুলো আছে সেটা আমরা পড়ব। এখন সেখানে গেলে হঠাৎ আমরা বলবেন যে তাফঈলের তো ওজন একটা পড়ে আসলাম আগে, আল্লামা, তাহলে তো সেই ওজন হওয়ার কথা ছিল ফেয়ালগুলো, এখন কেন ভিন্ন ওজন? সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্যই আজকের এই আলোচনাগুলো। যারা বুঝেছেন অনেক অনেক শুকরিয়া, যারা বুঝেন নাই বা বুঝতে সমস্যা হচ্ছে আপনারা রেকর্ডটা আরেকবার দেখবেন আগামী ক্লাসের আগেই। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, তার আগে শেষ যে পয়েন্টটা ছিল সেটার উপর একটা প্রশ্ন, সেটা হলো বানা। তিনটা ফের আমি লিখছি, বানা, বা, আরেকটা হতে পারে ওয়াদা। এখানের মধ্যে কোনটা মিসাল, আজওয়াফ, নাকিস এটা নির্ধারণ করবেন। প্রশ্ন হতে পারে ইখতার মা হুয়াল নাকিস ওয়া মা হুয়াল আজওয়াফ ওয়া মা হুয়াল মিসাল। এটা হলো প্রশ্ন যে নাকিস, আজওয়াফ এবং মিসাল নির্ধারণ করে। এই যে তিনটা ফেল আছে, এখানে কোনটা মিসাল, কোনটা আজওয়াফ, কোনটা নাকিস, যদি পুরো ক্লাসটা আপনারা বুঝে থাকেন তাহলে এটা নির্ধারণ করবেন। আপনার উত্তরগুলো দেখে বোঝা যাবে যে আসলে কি আপনি বুঝেছেন কিনা ক্লাস, নাকি শুধুই আমাদের সময় নষ্ট হয়েছে, আপনাদের সময় আমরা নষ্ট করেছি। আজকের জন্য এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা, সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য দোয়ার প্রত্যাশা আপনাদের কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।